করে এখানে আসার জন্য সারা রাত আপনারা খেলা দেখেছেন, অনেকেরই সকালে ঘুম উঠতে কষ্ট হয়। তা আমরা আজকে খুব সংক্ষিপ্ত এখানে কথা বলতে চাই। আমি গত এই মাসের 12 তারিখে গিয়েছিলাম লিসবনে, পর্তুগালের লিসবন। সেখানে ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ মিডওয়াইফ এদের 34তম ইন্টারন্যাশনাল কংগ্রেস হলো। সেখানে সারা বিশ্ব থেকে আপনার প্রায় 122টা দেশ থেকে 3000-এরও বেশি মিডওয়াইফ এবং ইউএনএফপিএ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং অনেক দেশের মেম্বার অফ পার্লামেন্ট এবং মাননীয় মন্ত্রীরাও এসেছেন। তো 3 দিনের একটা কনফারেন্স ছিল। সেখানে আমাকে ইনভাইট করা হয়েছিল বাংলাদেশ থেকে এই কংগ্রেসের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে। তো আমরা এই কংগ্রেসের যেটা আমি উল্লেখ করার মতো বিষয় সেটা হলো, আমরা সেখানে ডিক্লেয়ার করেছি যে বাংলাদেশ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার নেতৃত্বে যে সরকার, আমরা বেশিরভাগ জোর দিচ্ছি আমাদের দেশের প্রাইমারি হেলথ কেয়ারকে শক্তিশালী করার জন্য। আমাদের চিকিৎসা ব্যবস্থা যেটা প্রথাগতভাবে ট্রিটমেন্ট সেন্ট্রিক, এটা কীভাবে প্রিভেনশন সেন্ট্রিক করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি। এই নিয়ে আমি কথা বলেছি। আমি কথা বলেছি যে আমাদের মায়েদেরকে নিরাপদ মাতৃত্ব এবং নিউবর্ন কেয়ার এগুলোকে প্রাইমারি হেলথ কেয়ারের মাধ্যমে আমরা আরও কীভাবে শক্তিশালী করতে পারি এগুলো নিয়ে কথা হয়েছে। এবং এই প্রসঙ্গে আমরা বলেছি যে বাংলাদেশ আগামী 3 থেকে 4 বছর সময়ের মধ্যে প্রায় 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, যাতে করে আমরা স্বাস্থ্যসেবাকে প্রত্যেকটা মানুষের, বিশেষ করে প্রিভেন্টিভ স্বাস্থ্যসেবাকে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। এবং এছাড়াও আমরা 25,000 মিডওয়াইফ আমরা নিয়োগ দেব আগামী 3 থেকে 4 বছরে পর্যায়ক্রমে। এবং আমাদের উদ্দেশ্য হলো আমাদের কোনো মা তার যখন স্বাভাবিক আপনার ডেলিভারি হবে তখন তাকে যেন একটা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, যেটা আমরা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট বলছি, প্রত্যেকটা ইউনিয়ন একটি করে প্রাইমারি হেলথ ইউনিট হবে এবং শহরের প্রত্যেকটা ওয়ার্ড একটি করে প্রাইমারি হেলথ ইউনিট হবে। এই প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটে স্বাভাবিক যে ডেলিভারিগুলো সেগুলো এখানেই হবে এবং প্রত্যেকটা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটে অন্তত 2 জন করে মিডওয়াইফ কর্তব্যরত থাকবে। তো এছাড়াও আমরা চাই উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স, আপনারা এর আগেও শুনেছেন, প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আমরা বর্তমানে 30 থেকে 50 বেড আছে, সেখান থেকে আমরা 100 বেডে নিয়ে যাব। এবং উপজেলা হেলথ কমপ্লেক্সকে আমরা মা এবং নবজাতকের যে সেবা, এই সেবাটা কম্প্রিহেন্সিভভাবে দিব। তার অর্থ হলো আমরা চাই না কোনো মা যার কমপ্লিকেটেড ডেলিভারি তাকে উপজেলা হেলথ কমপ্লেক্সের বাইরে যাতে যেতে না হয়, উপজেলা হেলথ কমপ্লেক্সের ভিতরেই যেন মা তার শিশু জন্ম দিতে পারে। এবং শিশুর যদি কোনো সমস্যা থাকে নবজাতকের, সেই নজরের সেবা যেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই হয়। এবং এই কারণেই আমরা বলেছি যে আমরা আগামী 3 থেকে 4 বছর সময়ের মধ্যে 25,000 নতুন মিডওয়াইফ নিব, যারা আমাদের বাংলাদেশের প্রায় ইউনিয়ন যদি ধরি তাহলে 5,800 মতো ইউনিয়ন আছে। প্রত্যেক ইউনিয়ন যদি আমরা 2 জন করে নিই, হ্যাঁ, তাহলে পরে আমার এখানে 10,000-এরও 11,000-এরও বেশি মিডওয়াইফ লাগবে। আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে 500, সেখানে যদি আমাদের মিডওয়াইফ দিয়ে সঠিকভাবে ইকুইপ করতে হয়, সেখানে প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদেরকে অন্তত 3 থেকে 4 জন মিডওয়াইফ আমাদেরকে দিতে হবে। এছাড়াও জেলা হাসপাতালেও আমাদের মিডওয়াইফ লাগবে। এবং প্রাইভেট যে হাসপাতালগুলো আছে, এটা আপনারা শুনলে পরে একটু অবাক হবেন যে কোনো প্রাইভেট হাসপাতালেই এখন পর্যন্ত আপনার স্বাভাবিক ডেলিভারির জন্য যে ডেডিকেটেড ইউনিট এবং সেখানে মিডওয়াইফ, এটা কিন্তু আমাদের এখনও ওইভাবে হয়নি। তো আমরা দেখব যে কীভাবে প্রত্যেকটা প্রাইভেট হসপিটাল যেখানে আপনার ডেলিভারির ব্যবস্থা আছে সেগুলো যেন প্রশিক্ষিত মিডওয়াইফ থেকে দিয়ে সুসজ্জিত থাকে। এই সব মিলে আমরা মনে করি যে যদি আমরা সঠিকভাবে এই কাজটা করতে পারি, আমরা মায়েদের
সঠিক পরিচর্যার এটাকে আমরা ইনশিওর করতে পারবো। আমরা নবজাতকের যে সেবা সেটাকে ইনশিওর করতে পারবো। তার উপরেও বড় কথা, আমাদের দেশে যে বর্তমানে সিজারিয়ান সেকশনের একটা ভীতিকর আমি বলবো যে অবস্থা চলছে, হ্যাঁ, এই অবস্থা থেকে আমাদের দেশটা অনেকটাই মুক্তি পাবে। 1 লাখ স্বাস্থ্যকর্মী 25,000 মিডওয়াইফ 3-4 বছরের ভিতরে পরিকল্পনা। না, আমি একটু ক্লিয়ার করি। 1 লাখ স্বাস্থ্যকর্মী যেটা আমরা বলেছি, এই স্বাস্থ্যকর্মীদের এরা হলো প্রত্যেকটা মানুষের দৌড় গোড়ায় যে স্বাস্থ্যসেবা দেবে। এই মুহূর্তে আমাদের দেশে 3 রকমের স্বাস্থ্যকর্মী আছে। একটা হলো আপনার ডিজি হেলথ, তাদের অধীনে আছে, এটাকে আমরা বলি হেলথ অ্যাসিস্ট্যান্ট। আরেকটা ক্যাডার আছে ফ্যামিলি প্ল্যানিংয়ের অধীনে, এটাকে আমরা বলি ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট। আরেকটা আছে কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের অধীনে, এটাকে আমরা বলি সিএইচসিপি। আমরা এই 3 ধরনের স্বাস্থ্যকর্মীকে একটা ক্যাডারে পরিণত করব। তাদেরকে আমরা নাম দিব কমিউনিটি হেলথ ওয়ার্কার, বা অন্য একটা বাংলা ভালো একটা নাম আমরা দিতে পারি। এরা প্রতিটি ঘরে মাসে অন্তত 2 মাস অন্তত একবার করে যাবে, যে আপনার একটা প্রিভেন্টিভ হেলথ কেয়ার প্যাকেজ ডেলিভারি করবে। বর্তমানে আমাদের দেশে HA, FWA এবং CSCP মিলিয়ে 41 থেকে 42,000 আছে। আমরা আরও 1 লক্ষ নেব। তাতে 1,42,000 বা প্রায় 1.5 লক্ষ যদি আমাদের স্বাস্থ্যকর্মী থাকে, তাহলে আমরা বাংলাদেশের প্রতিটি পরিবারকে আমি নিশ্চিত করতে পারবো যে তারা 2 মাসে অন্তত একবার করে একজন স্বাস্থ্যকর্মীর সাথে সংযুক্ত থাকতে পারবে। এটা হলো আপনার 1 লক্ষ স্বাস্থ্যকর্মী। মিডওয়াইফ হলো এর উপর। মিডওয়াইফরা থাকবে ইউনিয়ন স্বাস্থ্য, আমরা যেটা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট বলছি, সেখানে থাকবে মায়েদের আপনার ডেলিভারি করানো, হ্যাঁ, এবং অন্যান্য আপনার রিপ্রোডাক্টিভ হেলথের যে সেবাগুলো, এই সেবাগুলো দেওয়ার জন্য ইউনিয়ন পর্যায়ে থাকবে 2 জন করে মিডওয়াইফ, উপজেলা পর্যায়ে থাকবে অন্তত 4 জন মিডওয়াইফ, এবং জেলা হাসপাতালেও মিডওয়াইফ থাকবে, প্রাইভেট হসপিটালও যেখানে শিশু মায়ের ডেলিভারির কাজ হবে সেখানেও মিডওয়াইফ। এখন তো বলছেন 25,000 নেবেন আগামী 3 থেকে 4 বছরের মধ্যে। এখন আছে কত? এই মুহূর্তে আমাদের দেশে মিডওয়াইফ আমাদের আছে আমার মনে হয় যে 3,000-এর কম সরকারি পর্যায়ে, হ্যাঁ, খুবই অপ্রতুল। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে মিডওয়াইফারি ট্রেনিং আপনার স্কুল আছে সরকারি এবং বেসরকারিভাবে আমার মনে হয় যে 150-40-50-এরও উপরে। হ্যাঁ, তো সেদিক থেকে চিন্তা করলে মিডওয়াইফ তৈরি করার মতো মোটামুটি সক্ষমতা আমাদের আছে, যদিও এডুকেশনের যে কোয়ালিটি, হ্যাঁ, মান, এইটা বৃদ্ধি করার অনেক স্কোপ এখনও আছে, বৃদ্ধি করা যাবে। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের সরকারিভাবে নিয়োগকৃত যে মিডওয়াইফরা আছে এটা একেবারেই অপ্রতুল। হ্যাঁ, তো এইটাকে আমরা খুব দ্রুততার সাথে এই অপ্রতুলতার যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা আমরা কাটিয়ে উঠতে চাই। কবে থেকে পট্রেনিংগুলো তো পর্যায়ক্রমে নেবেন, মানে কবে থেকে শুরু হবে বা কত করে? কারণ 3-4 বছর তো অনেক সময়, সেবার কত করে নিচ্ছেন আর কতজন করে? এইটা আমরা আমাদেরকে একটু দেখতে হবে যে আমরা এই প্রাথমিক পর্যায়ে কতগুলো প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট আমরা প্রস্তুত করতে পারবো এই আগামী অর্থ বছরের মধ্যে। আমাদের যেটা এক্সপেকটেশন, অন্তত 1/3 আমরা যে মিডওয়াইফের সংখ্যাগুলো বলছি, হ্যাঁ, তার 3 ভাগের অন্তত 1 ভাগ আমরা প্রথম 1 বছরের মধ্যে, প্রথম বছরেই আমরা নিতে চাই, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই। যেটা আপনার কাছে একটু প্রশ্ন, সেদিন আপনি একটা ব্রিফ করেছিলেন, সেদিন বাজেট ছিল, আমরা আসলে সেদিন খুব বেশি মনোযোগ দিতে পারিনি। হ্যাঁ, মানে প্রাইমারি হেলথ কেয়ারকে আপনারা স্ট্রেনথেন করছেন, সেই ক্ষেত্রে একটা প্রশ্ন যেটা সেদিনও আসছিল যে এত বছরের 18 বছরের আগের সরকারের একটা ছিল, কমিউনিটি ক্লিনিক ছিল, তাদের বড় একটা প্রকল্প ছিল, সেটাতে নানান আলোচনা সমালোচনা ছিল এটা নিয়ে। সেটা কি এখন আছে কিনা? আপনার মানে সরকার কি সেটা বাদ দিয়ে এখন যে প্রাইমারি হেলথ কেয়ার যেটা উদ্যোগ নিচ্ছেন আপনারা, সেটা করবেন, নাকি ওইটার আদলেই করবেন, নাকি ওইটা থাকবে সেখানেই স্থলাভিষিক্ত করবেন? একটু যদি পরিষ্কার করেন সব বিষয়টা। আমাদের প্রাইমারি হেলথ কেয়ারের ব্যাপারে আমাদের দেশে এখন পর্যন্ত আসলে কখনোই কম্প্রিহেন্সিভভাবে পরিকল্পনা করা হয়নি। হ্যাঁ, স্পোরাডিকভাবে করা হয়েছে, যেমন কমিউনিটি ক্লিনিক, এইটাও তেমন কোনো চিন্তাভাবনা ছাড়াই। হ্যাঁ, আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে গত 1.5 যুগের বেশি সময় যখন কমিউনিটি ক্লিনিকের একটা রাজনৈতিক গুরুত্ব ছিল, এবং ওই গুরুত্বের কারণে আমাদের যে ইউনিয়ন লেভেলে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেগুলো কিন্তু সাংঘাতিকভাবে নেগলেক্টেড হয়েছে, মানে কম্প্রিহেন্সিভভাবে চিন্তা করে। শুধু কমিউনিটি
ক্লিনিকের দিকে ফোকাস দিয়েছে এবং সারা দেশে মনে হয় 14,000-এর কিছু বেশি কমিউনিটি ক্লিনিক তৈরি করা হয়েছিল, কিন্তু সেগুলো ওই তৈরি করা পর্যন্ত তারপরে এটা মেনটেনেন্স যে দরকার, হ্যাঁ, তার যে আপনার পরিচর্যা দরকার, তার জন্য যে বরাদ্দ দরকার, তার জন্য যে পরিকল্পনা দরকার, সেগুলো কিন্তু করা হয়। আমরা এই প্রথমবারের মতো আমরা আমাদের দেশে ন্যাশনালভাবে দেশব্যাপী আমরা প্রাইমারি হেলথ কেয়ার যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটাকে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছি। এই নেটওয়ার্কটা আমি আগেও বর্ণনা করেছি যে প্রত্যেকটা ইউনিয়নে একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট থাকবে। একটা ইউনিট অর্থ এখানে একটা ইউনিয়ন লেভেলের স্বাস্থ্য কেন্দ্র থাকবে যেখানে আপনার প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রের নিচে 3টা করে স্বাস্থ্য হাব থাকবে, এই কমিউনিটি ক্লিনিক থাকবে। কমিউনিটি ক্লিনিক অথবা স্বাস্থ্য হাব আপনি যাই বলেন না কেন, হেলথ পোস্ট 3টা করে থাকবে এবং প্রত্যেকটা এই স্বাস্থ্য হাবে 3 থেকে 4 জন কমিউনিটি হেলথ ওয়ার্কার থাকবে। তার অর্থ একটা ইউনিয়নের যে আপনার প্রাইমারি হেলথ ইউনিট একটা থাকছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তার মধ্যে 3টা থাকছে স্বাস্থ্য হাব এবং সেখানে 10 থেকে 12 জন থাকছে কমিউনিটি হেলথ ওয়ার্কার, যারা প্রত্যেকটা ঘরে ঘরে যে আপনার একটা প্রিভেন্টিভ স্বাস্থ্যের একটা প্যাকেজ তারা ডেলিভার করবে এবং যাদের চিকিৎসা দরকার হবে তারা সরাসরি তার অ্যাসাইন যে প্রাইমারি হেলথ ইউনিটের যে স্বাস্থ্যকেন্দ্র সেখানে আসবে। এই মডেলটা গ্রামে, যদি আমি গ্রাম অঞ্চলে প্রত্যেকটা ইউনিয়নে এবং শহর অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে, মানে গ্রাম শহরের মধ্যে যে হেলথ সার্ভিস যে ডেলিভারি প্যাকেজ, এই প্যাকেজের কোনো পার্থক্য থাকবে না, মানের কোনো পার্থক্য থাকবে না। শহরে হলে পরে শহরে, গ্রামে হলে পরে গ্রামে, এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য থাকবে না। তো এই যে পরিকল্পনা, এটার আওতায় কমিউনিটি ক্লিনিকগুলো, এগুলো স্বাস্থ্য হাব যেটা বললাম, সেই স্বাস্থ্য হাবে রূপান্তরিত হবে। তো কমিউনিটি ক্লিনিককে আমরা ইনক্লুসিভভাবে আমরা সব কিছু চিন্তা করছি, হ্যাঁ, কোনো কিছু বাদ দিয়ে না। এটা সবাইকে বুঝতে হবে যে কমিউনিটি ক্লিনিক এখন আছে 14,000, আমাদের সারা বাংলাদেশে যদি আমরা প্রাইভেট হেলথ কেয়ার ইউনিট করতে চাই তাহলে আমাদেরকে এরকম আরো অনেক আপনার কমিউনিটি ক্লিনিক আদলে আমাদের স্বাস্থ্য হাব তৈরি করতে হবে। কত হচ্ছে, কত হবে সেই হাবটা, কত সংখ্যাটা? আমাদের যদি ইউনিয়নের সংখ্যা থাকে 5,800, একে আপনি 3 দিয়ে গুণ দেন, অতগুলো লাগবে আপনার স্বাস্থ্য হাব গ্রাম অঞ্চল। আর আমাদের যে মিউনিসিপ্যালিটি এবং মেট্রোপলিটন সিটি আছে, সেখানে যতগুলো ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডে যদি আমি একটা করে প্রাইভেট হেলথ ইউনিট করতে চাই, তাহলে সেই ওয়ার্ডের সংখ্যাকে আমাকে 3 দিয়ে যদি আমি গুণ দিই, তাহলে অতগুলো স্বাস্থ্য হাব আমার শহর অঞ্চলে লাগবে। কমিউনিটি ক্লিনিকের সেই কনসেপ্টটা এখানে যুক্ত হচ্ছে, আপনারা একসাথে মানে ইনক্লুসিভ করছেন। এটা মার্জ হচ্ছে, কনসেপ্টটা যুক্ত হচ্ছে, কিন্তু এই মুহূর্তে কমিউনিটি ক্লিনিক থেকে অনেক সময় ট্রিটমেন্টও দেওয়া হয়, ডাক্তারদের মধ্যে তারা প্রেসক্রিপশন লেখে, হ্যাঁ, এইটা তারা করবে না। কারণ যারা আপনার হেলথ প্রমোশন করবে বা প্রিভেন্টিভ সার্ভিস দেওয়ার জন্য মানুষের ঘরে ঘরে যাবে, তারা শুধুমাত্র প্রিভেনশনের জন্য তারা যাবে। যেমন তারা ব্লাড প্রেশার মাপবে, তারা ব্লাড সুগার মাপবে, তারা বাচ্চাদের নিউট্রিশন মনিটর করবে, হাইট ওয়েট নেবে, তারা অ্যাডাল্টদের আপনার মেন্টাল হেলথ স্ক্রিন করবে, তারা মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার স্ক্রিন করবে, হ্যাঁ, তারপরে তারা কোনো বিবাহিত মহিলা গর্ভবতী কিনা, গর্ভবতীকে শনাক্ত করবে। কিন্তু চিকিৎসা দেওয়ার দায়িত্ব হলো আপনার যে প্রাইমারি হেলথ ইউনিটের যে প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্র, এটা তাদের কাজ। এইটা আপনার প্রিভেনশনের জন্য যারা ঘরে ঘরে যাচ্ছে তারা ট্রিটমেন্ট দিবে না। আমার একটা প্রশ্ন ক্লিয়ার হতে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে ইউনিট যে স্বাস্থ্য ক্লিনিকগুলো রয়েছে, ইউনিট পর্যায়ে যেগুলো, এগুলো আগে যে ইউনিটগুলোতে বিভিন্ন সময় যেগুলো করছে, তাদেরকে আসলে স্বাস্থ্য সম্পর্কে যাদের বেসিক নলেজটাও নাই, তারা কিন্তু ওখানে বেশিরভাগ নিয়োগ পেয়েছে। আপনারা যে স্বাস্থ্য সেবাটা দিতে যাচ্ছেন, এখানে যে নিয়োগের যে প্রক্রিয়াটা আসলে কোন লোকগুলোকে আপনারা এখানে বাছাই করে? আমরা প্রথমত আমি যেটা বলেছি যে 41 থেকে 42,000 আমার এক্সিস্টিং স্বাস্থ্যকর্মী আছে, হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে, সিএসসিপি আছে, এফডব্লিউএ আছে। আমরা যে প্রিভেন্টিভ যে প্যাকেজটা ঘরে ঘরে অফার করব, তার ভিত্তিতে এদেরকে আমরা রিট্রেন করব। আর যদি কোনো, যেমন স্বাস্থ্য হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা আছে, তারা টিকা দেওয়ার কাজ খুব ভালোভাবে জানে, শুধু তাদেরকে টিকা দেওয়া শেখানোর খুব দরকার নেই, তাকে আমার অন্যটা শেখাতে হবে, ফ্যামিলি প্ল্যানিং শেখাতে হবে। আবার যারা এখন পরিবার পরিকল্পনা কর্মী যারা আছে, এফডব্লিউএ, হ্যাঁ, তারা টিকা দেওয়া জানে না, তার ফ্যামিলি প্ল্যানিং জানে, তাকে আমার টিকা দেওয়া শেখাতে হবে। আমরা এই 3টা ক্যাডারকে একই লেভেলে নিয়ে আসবো একটা প্যাকেজ ট্রেনিং দিয়ে। এবং যে নতুন যাদেরকে আমরা হায়ার করবো, আমরা চেষ্টা করব, আমাদের দেশে অনেক আনএমপ্লয়েড নার্স আছে, আমাদের দেশে অনেক আপনার ডিপ্লোমাধারী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে,
যারা কোনো চাকরি এখনো পায়নি, হ্যাঁ, আমরা তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দেবো, যারা এই ধরনের ডিগ্রি যাদের আছে, যাদেরকে অল্প সময়ের মধ্যেই ট্রেনিং দিয়ে তাদেরকে দক্ষ কমিউনিটি হেলথ ওয়ার্কে পরিণত করতে পারবো, তাদেরকেই আমরা নিয়োগ রাখতে চাই। পাইলটিংটা শুরু হচ্ছে কবে বলছিলেন? 2 সপ্তাহের মধ্যে, সেদিন বলছিলেন মানে জুনের শেষেই কি শুরু হচ্ছে পাইলটিংটা? আমাদের যে আমি একটা প্রজেক্টের কথা বলেছিলাম, এটা পাইলট প্রজেক্ট, এটা বাংলাদেশ সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ ভাবে অর্থায়ন করছে। এইটার মোটামুটি আপনার অ্যাপ্রুভালের শেষ পর্যায়ে চলে আসছে এবং আমরা আশা করছি যে আগামী যে এথনিক মিটিংটা হবে সেখানে এই প্রজেক্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং এই প্রজেক্টের কাজ 5টা জেলায় শুরু হবে। কত টাকা, কোন কোন 5 জেলা কোনটা, আর কত টাকা আসলে? 5টা জেলা তো আমি বলেছিলাম, এটা হলো আপনার খুলনা, নরসিংদী, সিরাজগঞ্জ, বগুড়া এবং নোয়াখালী। এই 5টা জেলায় আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবার যে মডেলটা আমি ডিসক্রাইব করলাম, হ্যাঁ, এর সাথে সাথে আপনার ডিজিটাল যে প্ল্যাটফর্ম, হ্যাঁ, এটার আমরা যেমন হেলথ কার্ড, তারপরে আপনার ইন্টিগ্রেটেড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ইন্টিগ্রেটেড পেশেন্ট রেফারেল সিস্টেম, এইটাও আমরা একসাথে পাইলট করব 5টা জেলাতে এবং আমাদের থেকে অ্যাপ্রুভাল হওয়ার সাথে সাথেই যেভাবে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কাজ শুরু হয় এটা আমরা শুরু করি। আচ্ছা, আপনি বলছিলেন যে আগামী 1 বছরের মধ্যে 1/3 ইউনিট আপনি চালু করতেছেন, হেলথ কেয়ার ইউনিট, বিষয়টা এরকমই। তো সেক্ষেত্রে প্রাথমিকভাবে বলছিলেন যে 42,000 কর্মী রেডি আছে, তারা নিয়োগগুলো পাবে। তো পুরো তাদের তো নিয়োগ পাওয়ার কিছু নাই, তারা অলরেডি নিয়োগ পেয়েছেন এবং তারা ডিপ্লয় তাদেরকে রিট্রেন করতে হবে, হ্যাঁ, তাদের এমনভাবে আনতে হবে যাতে তারা প্রিভেন্টিভ প্যাকেজটা সঠিকভাবে ডেলিভার করতে পারে। সারা দেশে যথেষ্ট ইউনিট করার কথা বলছেন, তাতে কিরকম স্বাস্থ্যকর্মী লাগবে এই ধারণাটা আছে পাওয়া যাবে? আমরা এই ডিটেইল ক্যালকুলেশন এখন পর্যন্ত আমরা করিনি, হ্যাঁ, কিন্তু আমি যেটা বললাম যে নির্ভর করে যে আপনার একটা জেলাতে কতগুলি ইউনিয়ন আছে, হ্যাঁ, সেই প্রত্যেকটা ইউনিয়নে যদি আমি 3টা করে স্বাস্থ্য হাব আমাকে করতে হয়, তাহলে সেই প্রত্যেকটা হাবে আমার 3 থেকে 4 জন কমিউনিটি হেলথ ওয়ার্কার। এইভাবেই আপনারা যদি নিজেরা চান, এইভাবেই আপনার ম্যাথটা এইভাবেই কাজ করবে। আচ্ছা, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা দেখি যে স্বাস্থ্য মন্ত্রণালয় কিছু কিছু ক্ষেত্রে খুব তাড়াতাড়ি রিঅ্যাক্ট করেছে, যেমন আপনার আরতিন হসপিটালের ক্ষেত্রে। আবার হামের শিশু এখনো মারা যাচ্ছে, এই ব্যাপারে একবার তদন্ত করবে, একবার সরে আসে, মানে পলিসি শিফট করছে। তো আপনার কি মানে অনীহা কেন তদন্ত? আমি আপনার প্রশ্নটা যদি সঠিকভাবে বুঝে থাকি তাহলে আরতিন হসপিটালের ব্যাপারে তো আমার মনে হয় মাননীয় মন্ত্রী উনি আপনাদের সাথে কথা বলছেন এবং দ্রুত সময়ের মধ্যেই তদন্ত কমিটি তাদের তদন্ত শেষ করেছে এবং সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া হয়েছে। আর হামের ব্যাপারে আপনি যেটা বললেন যে হামের ক্ষেত্রে আমি বলবো যে দুটো সাফল্য, এটা আপনাদের আমাদের সবারই তুলে ধরা উচিত, দেশের সাফল্য। একটা সাফল্য হলো যে প্রথমে হামে মৃত্যুর সংবাদ আমার মনে হয় শুনি মার্চের 16 তারিখ। মার্চের 16 তারিখে আমরা শুনি এবং আমাদের দেশব্যাপী যে এমার্জেন্সি মিজলস ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, এটা শুরু হয় 5ই এপ্রিল। তো মার্চের 16 থেকে 5ই এপ্রিল কিন্তু খুব ছোট্ট একটা সময়, এত অল্প সময় একটা আপনার ইমার্জেন্সি ক্যাম্পেইন শুরু করে দেওয়া এরকম একটা জনবহুল দেশে, এটা কিন্তু বিশ্বের মানচিত্রের যদি প্রেক্ষাপটে আমি যদি বলি, এটা একটা বড় একটা সাকসেস। এই সাকসেসটা আমাদের সবাইকে সেলিব্রেট করা উচিত। আর দ্বিতীয় একটা সাকসেস আমাদের সেলিব্রেট করা উচিত যে 5ই এপ্রিল থেকে শুরু করে জুনের 5 বা জুনের মাঝামাঝি এই 4 সপ্তাহের সময়ের মধ্যে আমরা ওই এমার্জেন্সি ক্যাম্পেইন শুরু হয়েছিল 30টা উপজেলাতে, 18টা জেলা 30টা উপজেলাতে। তারপরে শুরু হলো শহর এলাকাতে 4টা মেট্রোপলিটন সিটিতে, তারপরে শুরু হলো দেশের বাদবাকি এরিয়াতে। এবং আমরা 1 মাসের মধ্যে প্রায় আপনার 100% 6 মাস থেকে 5 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া আমরা সম্পূর্ণ করতে পেরেছিলাম। এইটাও আমি বলবো যে আমাদের বর্তমান বিশ্বের যে পাবলিক হেলথ যে হিস্ট্রি আছে, এই হিস্ট্রিতে এইটা একটা আপনার অসাধারণ ঘটনা। এত অল্প সময়ের মধ্যে
এত সংখ্যক শিশুর কাছে পৌঁছানো, হ্যাঁ, এটা আপনার একেবারেই এক্সাম্পলারি, এবং এটাকে আমার মনে হয় যে আমাদের সবার তুলে ধরা উচিত এবং আমাদের সেলিব্রেট করা উচিত। মানে 600 বেশি শিশু মারা গেলে এখন আমাদের সেলিব্রেট করা উচিত। মাননীয় মন্ত্রী, আমি যদি ভুল না করি, আসলে জানবার আগ্রহ যে এই সরকার এসে অনেক তৎপর হয়েছে হামের ব্যাপারে, কিন্তু কার গাফিলতিতে তদন্ত কমিটি করা হবে? এর আগে মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টাও বলেছিল। আপনারা তদন্ত করেছেন কিনা? তদন্তে অন্তর্বর্তী সরকারের সময় টিকা দেওয়াকে কেন্দ্র করে কোনো গাফিলতি আসলে আপনারা পেয়েছেন কিনা, এটা আসলে মানুষ জানতে চায়। না, এটা তো আমরা প্রথম দিন থেকেই পরিষ্কার করেছি যে প্রথমত যে হামের টিকার 2020 এবং 2021-এর যে টিকার রাউন্ড, এই রাউন্ডটা আপনি তথ্যে দেখা যাচ্ছে যে মোটামুটি কভারেজ ভালোই ছিল, কিন্তু আমরা সবাই জানি যে 2020-21 ছিল কোভিডের সময়। কোভিড চলাকালীন আমাদের এন্টায়ার হেলথ সিস্টেম ডিসরাপ্টেড ছিল। হ্যাঁ, তো তখন কতটা আপনার শিশুকে কতটা টিকা আসলেই দেওয়া গেছে, এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে সন্দেহ আছে। আর তারপরে যে রাউন্ডটা ছিল, প্রত্যেক 4 বছর পর রাউন্ড হয়। 2024-এর নভেম্বর ডিসেম্বর থেকে 2025-এর জানুয়ারির মধ্যে আরেকটা রাউন্ড হওয়ার কথা ছিল। এই রাউন্ডটা একেবারেই হয়নি, এবং না হওয়ার প্রধান কারণ ছিল যে তৎকালীন সরকার তারা হঠাৎ করে অপারেশনাল প্রোগ্রাম বন্ধ করে দিয়ে তারা ডিপিপিতে আপনার মাইগ্রেট করলো, কিন্তু ডিপিপির মাধ্যমে অর্থায়নের যে ব্যবস্থা, এই ব্যবস্থা তখন ছিল না। তো টাকার অভাবে তারা টিকা কিনতে পারেনি এবং পুরো রাউন্ডেই তারা মিস করেছে। এবং এবার যে যারা হামে আক্রান্ত হয়েছে, যেসব বাচ্চারা দেখা গেছে, এই সব বাচ্চাগুলো জন্মগ্রহণ করেছে ওই সময়টায় 2023-24 ওই সময় তাদের জন্ম, যারা কখনোই হামের টিকা পায়নি। এইটা একটা কারণ ছিল। দ্বিতীয় একটা কারণ হলো যে আমাদের দেশে আপনার মায়েদের যে ম্যালনিউট্রিশন, এইটা সাংঘাতিক, একটা কমন একটা অবস্থা। কারণ নিয়ম মাফিক একটা শিশু জন্মের প্রথম 9 মাসে তার প্রোটেকশনটা মায়ের কাছ থেকে আসার কথা, কিন্তু আমরা নিজেরাই দেখতে পেয়েছি বিভিন্ন হাসপাতালে 3-4 মাসেরও অনেক শিশু হাম হয়েছে। তার অর্থ হলো হয় মায়ের কাছ থেকে কোনো প্রোটেকশন সে পায়নি, অথবা এই শিশুকে ব্রেস্ট ফিডিং করানো হয়নি, যার যে ব্রেস্ট ফিডিং না করানোর ফলে মায়ের কাছ থেকে সে কোনো এক্সট্রা প্রোটেকশন পায়নি। এবং এই জন্যই এই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এবং এই যে আপনার আনএক্সপেক্টেড ডেথ, পেইনফুল ডেথ, এই ডেথ আমাদের বাংলাদেশকে দেখতে হয়েছে। যেভাবে দুটো প্রশ্ন একটু পরিষ্কার হতে চাচ্ছে। একটা হলো যে এই যে প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পে কত টাকার পরিমাণটা নাম্বার 1, নাম্বার 2 হেলথ কার্ড নিয়ে একটু পরিষ্কার মানুষকে বার্তা দেন যে আসলে হেলথ কার্ড দিয়ে আপনারা কি করতে চাচ্ছেন সাধারণ মানুষের জন্য। আর একটা হলো প্রকল্পের টাকা। হেলথ কার্ড আমরা বলেছি যে বাংলাদেশের প্রতিটি নাগরিকের একটি করে হেলথ কার্ড থাকবে। এই হেলথ কার্ডের মাধ্যমে কয়েকটা কাজ হবে। একটা কাজ হবে যে একজন ব্যক্তি সে যদি কোনো রকম রোগে আক্রান্ত হয়, হ্যাঁ, সে তার সবচেয়ে কাছের যে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, হ্যাঁ, সেখানে সে যাবে। ওখানে গেলে তার হেলথ কার্ডে যখন আপনার মেশিন দিয়ে রিড করবে, তখন তার সকল তথ্য ওই ইন্টিগ্রেটেড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে চলে যাবে, সেখানে রেকর্ডেড থাকবে। ওই ব্যক্তির কী অসুখ হয়েছিল, তার কী কী ডায়াগনস্টিক টেস্ট দেওয়া হয়েছিল, তার ফলাফল কী, সে কী কী ওষুধ তাকে দেওয়া হলো, হ্যাঁ, কী ওষুধ খেলো, এগুলো সব রেকর্ডেড থাকে। যখন একই ব্যক্তি আবার অসুস্থ হবে, হ্যাঁ, তখন যখন আবার ওই হেলথ সেন্টারে যাবে, তখন তার এই অতীত যে রেকর্ডগুলো, এই রেকর্ডগুলো যে চিকিৎসক তার সামনে এগুলো থাকবে, এবং তার ফলে চিকিৎসক তার যে কোয়ালিটি অফ কেয়ার, এই মানটা অনেকটা বৃদ্ধি পাবে। এছাড়াও যদি ওই পার্টিকুলার হেলথ সেন্টার এই রোগীকে চিকিৎসা ব্যর্থ হয়, যদি সে চিকিৎসা দেওয়ার সক্ষমতা না থাকে, তখন এই রোগীকে এই হেলথ কার্ডের মাধ্যমে তাকে হায়ার লেভেল হসপিটালে রেফার করবে। সুতরাং একজন রোগী এখন কি হয়, সে যখন আপনার অন্য তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলায় বা বিভাগীয় শহরে যায়, সে একটা হাসপাতাল থেকে আরেকটা হাসপাতালে ঘুরে বেড়ায় সঠিক চিকিৎসার জন্য। সে অনেক সময় দালালের খপ্পরে পড়ে, প্রতারিত হয়। এই হেলথ কার্ড থাকলে পরে সঠিকভাবে যখন রেফার্ড হবে, সে জানবে যে কোন হাসপাতালে কোন বার কয়টার সময় যেতে হবে, তাকে বসে থাকতে হবে না, তাকে দালালের খপ্পরে পড়তে হবে না, এবং তাকে তার যে কোয়ালিটি অফ কেয়ার চিকিৎসা, এটা অনেক ভালো। এটা দেওয়ার ক্যাটাগরি কিভাবে, দিবে কারা, পাবে কারা, এবং কবে থেকে শুরু হবে?
এই যে আমরা 5টা জেলায় আমরা যে পাইলট হবো সেখানে ই হেলথ কার্ডও পাইলট করা হবে। তো ওখানে আমরা দেখবো যে এখানে আপনার টেকনিক্যালি সব কিছু ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে এটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রেস্ট অফ দ্য কান্ট্রিতে স্কেল কতজনকে দিবেন এই হেলথ কার্ড? কতজন পাবে? কত হেলথ রোগী? কার্ড পর্যায়ক্রমে বাংলাদেশের প্রতিটি নাগরিকের এই হেলথ কার্ড থাকবে। এটা কি সাধারণ মানুষদের শুরু হবে? প্রায়োরিটি পাবে দেশের মানে একদম না, তৃণমূল? ব্ল্যাঙ্কেট অ্যাপ্রোচ। এখানে আপনার সাধারণ বা অসাধারণ কোনো কথা না, প্রতিটি নাগরিকের হেলথ কার্ডে অ্যাক্সেস থাকবে। হ্যাঁ, এবং পর্যায়ক্রমে সবাই হেলথ কার্ড পাবে। আচ্ছা, আর প্রকল্পের টাকা জিজ্ঞেস করছিলাম, ওটা প্রকল্পের টাকাটা যেটা প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্কের জন্য তো এই যে প্রকল্পটা এখানে কি অ্যাপ্রুভাল হতে যাচ্ছে, এইটা প্রায় $45 মিলিয়ন একটা প্রকল্প। এই $45 মিলিয়নের মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দিচ্ছে প্রায় $15 মিলিয়ন মতো, আর বাদ বাকি বাংলাদেশ সরকারের কন্ট্রিবিউশন। মানে আমার একটা প্রশ্ন ছিল, আমি দুদিন আমি ডেইলি স্টাইল কাজ করি, সেটা হচ্ছে 20 মেতে হচ্ছে আপনার শেষ হয়েছে, মানে প্রাথমিক যে 2,84,00,000 মতো ভ্যাকসিনেশন, তারপর থেকে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে ইমিউনিটি ডেভেলপ করার কথা। কিন্তু আমরা দেখছি যে জুনের 20 তারিখে এসেও এখনো নিয়মিতভাবে প্রায় 1000-এর উপরে আপনার সাসপেক্টেড কেস পাওয়া যাচ্ছে, এবং হসপিটাল অ্যাডমিশন হচ্ছে জুন মাস থেকে ছিল আপনার 800 থেকে 1200-র মধ্যে। এক্সপার্টরা যেটা বলছেন, আইদার আমাদের কাভারেজে কোনো জায়গায় গ্যাপ ছিল, অথবা আমাদের আইসোলেশনের যে ফ্যাসিলিটি সেটা আমরা ঠিক মতো করিনি, এই জন্য স্টিল এটা হচ্ছে। কারণ যদি আমরা সবাইকে দিয়ে থাকি, অথবা আমাদের টার্গেটে গ্যাপ ছিল। আপনি কি বলবেন যে কেন এখনো 1 মাস পূর্ণ হওয়ার পরও আমের এই কেসগুলো এত বাড়ছে এবং হসপিটাল অ্যাডমিশন 800-র উপরে? আমাদের যে ন্যাশনাল যে ক্যাম্পেইনটা আমরা করলাম, এমার্জেন্সি ক্যাম্পেইন ভ্যাকসিনেশনের, এই টার্গেট গ্রুপ ছিল 6 মাস থেকে 5 বছর বয়সের বাচ্চারা। সেখানে আমাকে দেখতে হবে যে যারা এখন হামে আক্রান্ত হচ্ছে তারা কি এই এজ গ্রুপের, নাকি আপনার 5 বছর বয়সের থেকে বেশি বয়স। মানে বেশি বয়সের বাচ্চাদেরকে হামের টিকা এখনো দেওয়া হয়নি। এটা রেগুলার যে রাউন্ড, এটা শুরু হবে আপনার এই এখন জুন মাস চলছে, এই মাসের শেষেই রেগুলার রাউন্ড শুরু হওয়ার কথা। তখন আপনার অন্য বাচ্চারাও, আমার মনে 10 বছর বয়স পর্যন্ত বাচ্চারা হামের টিকা পাবে। হ্যাঁ, তো আমাদের এই একটা জিনিস দেখার আছে। আর আপনার 2-1 বাচ্চা তো আপনার মিস আউট থাকতেই পারে। আর হামের সংক্রমণ ক্ষমতা কিন্তু কোভিডের থেকে প্রায় 9 গুণ বেশি, এটা অনেক বেশি সংক্রমণ ক্ষমতা। তো হাম হলে পরে একটা পরিবারে তাকে কতটুকু আইসোলেট করা হচ্ছে, অন্যান্য বাচ্চাদের কাছ থেকে আইসোলেট করা হচ্ছে, হ্যাঁ, বা হাসপাতালেও আইসোলেশন কতটুকু কাজ করছে, এইটাও আমাদের আমার মনে হয় গভীরভাবে খতিয়ে রাখতে পারবে। একটা ছোট্ট প্রশ্ন উত্তর আমি আপনার লাগবে না, আমার লাগবে। ধন্যবাদ দেবেন না। সেটা হচ্ছে যে তদন্তের বিষয় মানে আপনাদের সরকারের পক্ষ থেকে একবার বলা হলো যে এই অপারেশনাল প্ল্যান যেটা, সেটার বাদ দেওয়ার কারণে এটা হতে পারে, তদন্ত করে দেখা হতো। সরকার এখন তদন্ত করবে কি করবে না? না, এখানে তো তদন্তের কি আছে? আমরা তো জানি যে অপারেশনাল প্ল্যান বাদ দিয়ে এটাকে ডিপিপিতে মাইগ্রেট করা হয়েছে। তখন হয়তো ধারণা করা হয়েছিল যে ডিপিপিগুলোকে অ্যাপ্রুভ করতে 1 মাস 1.5 মাসের মধ্যে তারা অ্যাপ্রুভ করতে পারবে এবং টাকা অ্যাভেলেবল হবে। কিন্তু বাস্তব চিত্র হলো যে 1 বছরেও অনেক ডিপিপি আপনার প্রিপারেশন সম্ভব হয়নি, এবং সেগুলো টেকনিক অ্যাপ্রুভাল প্রজেক্ট অফিস তৈরি করা, হ্যাঁ, সেগুলো করতে পারেনি। যার ফলে আপনার যে স্বাভাবিক যে ফান্ড ফ্লো ওপির মাধ্যমে হচ্ছিল, সেইটা আপনার বন্ধ আমি করলাম উইদাউট ওপেনিং আপ নিউ ফান্ড ফ্লো। এবং এই যে আপনার ঘাটতি, এই ঘাটতির বোঝা তো আমরা জাতি হিসেবে এখনও বহন করছি। আমাদের ফাইভ প্ল্যানিংয়ের বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন জায়গায় স্টক আউট, হ্যাঁ, সেগুলো আমরা কীভাবে দ্রুততম সময়ের মধ্যে আমরা ক্রয় করতে পারি, হ্যাঁ, সেগুলো নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী সহ সবাই কাজ করছে। যে আজকে আমি কথা বলছি মাননীয় মন্ত্রী আপনার কোপেনহেগেন, আপনার ডেনমার্কের ইউনিসেফের সাপ্লাই মিশনের হেডকোয়ার্টার, সেখানে উনি যাচ্ছেন তাদের সাথে আলাপ করার জন্য, যাতে করে আমাদের অন্যান্য যে এসেনশিয়াল প্রোডাক্ট সেগুলো আমরা দ্রুততম সময়ের মধ্যে, যেগুলো ঘাটতি আছে, হ্যাঁ, দ্রুততম সময়ের মধ্যে সেগুলোতে ক্রয় করা যায় এবং ঘাটতি পূরণ করা যায়। এই জন্য আমরা আপনার দিন রাত আসলে আমরা পরিশ্রম করছি এবং কাজ করছি। ফরমালি তাহলে সরকার হাম ইস্যুতে তদন্ত করবে না? আগের সরকারের কোনো গাফিলতি কি আপনি স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দেখেন না? না, গাফিলতি তো আছেই, যেটা আমরা তো বলেই দিয়েছি।
তো তাদের গাফিলতির জন্যই তো আপনার 2024-25 যে টিকার রাউন্ড, সেই টিকার রাউন্ডটা পুরোপুরি মিস করা হয়েছে। হ্যাঁ, ভ্যাকসিনের কোনো প্রকিউরমেন্ট হয়নি, আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ের এই যে কন্ট্রাসেপটিভ প্রোডাক্ট এগুলো প্রকিউরমেন্ট হয়নি। এখানে গাফিলতি আছে, এটা নিঃসন্দেহে আমরা বলি, এই জন্য কোনো তদন্ত করার দরকার নেই। যারা এর পেছনে আছে তাদের বিরুদ্ধে কোনো মানে ব্যবস্থা নেওয়া হবে না। এখন শেষ করেছি। জি,